এই ভিডিওটি শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কেন আপনার টডলার অনেক সময় অনেক বেশি চিৎকার চেঁচামেচি করে, যাকে আমরা অনেকে ট্যান্ট্রাম বলে থাকি, আর কিভাবে খুব সহজে আপনার বাচ্চাকে এই ধরনের আচরণ করা থেকে আপনি বিরত রাখতে পারবেন, অথবা এই ধরনের আচরণ করলে কিভাবে আপনি জেন্টাল প্যারেন্টিংয়ের মাধ্যমে আপনার বাচ্চাকে খুব সহজে শান্ত করতে পারবেন। এই সব ব্যাপারগুলো আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এছাড়া আমার টডলারের সাথে আমি যেভাবে আচরণ করি, যেভাবে চলি, সেরকম কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়েও আজকে এই ভিডিওতে কথা বলবো, যা আমি 3 বছরের মা হওয়ার অভিজ্ঞতা, 5 বছরের কিন্ডারগার্টেন শিক্ষকতার অভিজ্ঞতা, আর্লি চাইল্ডহুড এডুকেশনের উপরে সার্টিফিকেট নেওয়া এবং নানা রকম প্যারেন্টিংয়ের বই পড়ে জেনেছি। আসসালামু আলাইকুম, ইটস মি রিমু, এ ফর্মার টিচার অ্যান্ড এ মাদার অফ ওয়ান চাইল্ড। সো আমার আলোচনার প্রথম টপিকটাই হচ্ছে টেরিবল 2 নিয়ে। এই সময়টাকে বলা হয় ক্রাইসিস অফ সেলফ অ্যাফার্মেশন। এই টেরিবল 2 মূলত কেন হয় জানেন? কারণ এই সময়টাতে মানে বাচ্চাদের বয়স যখন 18 মাস থেকে 3 বছর পর্যন্ত হয়, এই সময়টাতে ওরা বুঝতে শেখে যে ওরা অ্যাকচুয়ালি আলাদা একটা পার্সন। দে আর অ্যাকচুয়ালি সেপারেট ফ্রম দেয়ার প্যারেন্টস, সো দে নিড টু সে নো। মা যেটা বলছে, বাবা যেটা বলছে সেটাই যে করতে হবে তা নাও হতে পারে, তাদের নিজেদের একটা আলাদা বক্তব্য থাকতে পারে। এই ব্যাপারটা ওরা আসলে আস্তে আস্তে বুঝতে শেখে। সো এই ব্যাপারটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার বাচ্চাকে খুব ভালো করে অবজার্ভ করেন, খুব ভালো করে বাচ্চাকে চিনতে শেখেন, খুব ভালো করে বুঝতে শেখেন যে বাচ্চা কখন কোন সময়ে অ্যাকচুয়ালি এই টেরিবল 2 বিষয়টা শো করতে পারে। সো আপনি যখন বুঝতে পারবেন যে ও কখন কোন জিনিসটা চাইতে পারে অথবা কখন কোন জিনিসটা ওর ভালো না লাগতে পারে, এই ব্যাপারগুলো যখন আপনি অবজার্ভ করে করে বুঝবেন, তখন আসলে এই টেরিবল 2টা অত বেশি টেরিবল মনে হবে না। আমার আজানের টেরিবল 2 খুব বেশি দেখতে হয়নি, একেবারে যে দেখতে হয়নি তা না, কিছু কিছু সময় অবশ্যই ও মেলটাউন করেছে, বাট খুব বেশি না। আমি যখন বুঝতে পেরেছি যে ও এরকম একটা সিচুয়েশনে যেতে পারে, তখনই কিন্তু ওকে আমি খুব বেশি চোখে চোখে রেখেছি, ওকে অবজার্ভ করার ট্রাই করেছি, ও কি চাইতে পারে, ও কি মানা করতে পারে, সব কিছু একটু ওর আগেই বোঝার ট্রাই করেছি। যখন আমি দেখেছি ও নিজের কাপড় নিজে চুজ করা শুরু করেছে এবং তার পছন্দেরটা না দিলেই তার ট্যান্ট্রাম শুরু হওয়ার একটা সম্ভাবনা হয়ে যাচ্ছে, সো তখন থেকে আমি যেটা করেছি, ওর কাপড়গুলো ওর হাইট অনুযায়ী আমি একটা ড্রয়ারে রেখেছি। যে কাপড়গুলো মনে হয়েছে যে আজান এই সিজনে পরতে পারবে, সেই কাপড়গুলোই আমি ওর লেভেলে অ্যাভেলেবেল রেখেছি, যেন ও গোসল করে এসে ওর যেটা মন চায় সেটা ও পরতে পারে। ওর জন্য 2টো ড্রয়ারের জন্য আলাদাই করে রেখেছি। ও নিজেই সেটা খোলে, নিজেই চুজ করে কোন কাপড়টা পরবে এবং সে নিজেই সেটা পরার ট্রাই করে। আর এছাড়া যখন মনে করেছি যে কোথাও বাইরে যাওয়ার সময় যে টি শার্টটা সে অলরেডি 14 বার পরে ফেলেছে সেটাই আবার পরতে চাইবে, তো সেটা আগে থেকে সরিয়ে রেখেছি এবং সেটা যদি ও বারবার খুঁজতে থাকে, তখন ওকে বলেছি যে এটা ওয়াশ করতে দিয়েছি, ওটা ভেজে আছে, যেন সেটা ওর জন্য আর অ্যাভেলেবল না থাকে। আর এছাড়া সারাদিনে যখন যেটা ও করতে চেয়েছে সেটা যদি সেফভাবে দেওয়া সম্ভব তাহলে আমি দিয়েছি। যেমন আমাদের মেইন দরজার যে তালা চাবিটা আছে ওটা কিন্তু ভালো হেভি, কিন্তু ওর যখন 2-2.5 বছর তখন ও এই তালা চাবি নিয়ে ভালো আগ্রহ দেখাতো, যেহেতু ও দেখেছে যে আমরা বড়রা চাবি দিয়ে তালা খুলছি, সো তখন থেকে ওর তালার প্রতি একটা কোনো কারণে আগ্রহ তৈরি হয়। সো ও ওই তালা খুলবে চাবি দিয়ে। তো যেহেতু এটা অনেক হেভি, আমি অবশ্যই ওকে দরজায় লাগাতে দেইনি, বাট আমি যেটা ওকে অ্যালাউ করেছি, ওকে বলেছি বাবা তুমি তালা চাবি ইউজ করার ট্রাই করতে পারো, কিন্তু সেটা অবশ্যই ফ্লোরে বসে, যেন উপর থেকে পড়ে গিয়ে ওর কোনো রকম ক্ষতি না হয়। এরকম ওকে আমি পাশে থাকা অবস্থাতে অবশ্যই তালা কিভাবে খুলতে হয়, তালা কিভাবে আটকাতে হয় চাবি ইউজ করে সেটা দেখিয়ে দিয়েছি এবং ওকে হেল্প করেছি খুলতে আটকাতে। এবং পরবর্তীতে যেটা করেছি, বিভিন্ন টাইপের লকের একটা অ্যাক্টিভিটি সেট আছে, ওইটা ওর জন্য যতটা পেরেছি অ্যাভেল করেছি। ও তখন ওই লকগুলো ইউজ করতে করতে ওর সেই ফ্যাসিনেশনটা তালা চাবির উপর থেকে আস্তে আস্তে চলে গিয়েছে। দেন এরকম যখন কোনো সিচুয়েশন মনে করেছে যে হতে পারে, যেমন পাবলিক প্লেসে অথবা কোনো জায়গায় খেলতে গেলে বাচ্চাদের সাথে যদি অনেক সময় দেখা যায় যে শেয়ার করার নিয়ে একটু ঝগড়া হতে পারে, এরকম সিচুয়েশন যখন হতে পারে দেখেছি, তখন আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই চেষ্টা করেছি আজানকে ওই জায়গাটা থেকে সরিয়ে অন্য কোনো ব্যাপারে ডাইভার্ট করতে। যেমন ওর কাজিনের সাথে হয়তো ওর টয় শেয়ার করা নিয়ে কোনো রকম মতবিরোধ হচ্ছে, তো তখন আমরা হয় সিমিলার টাইপের টয় দেওয়ার ট্রাই করেছি অথবা দুজনকেই অন্য একটা খেলার মধ্যে ডাইভার্ট করে ফেলেছি, যেন ওই সিচুয়েশনটা ওরা অনেক বেশি ফেস না করে। বাট এত কিছু পরেও মাঝে মধ্যে যে মেলটাউন হয়নি তা না, মাঝে মধ্যে অবশ্যই ও ট্যান্ট্রাম করেছে কিছু কিছু সময়ে, কিন্তু তখন ওকে বকাঝকা করিনি বা কেন এটাই করতে হবে, কেন এটাই লাগবে এ নিয়ে ওকে বোঝানো শুরু করিনি বা বকাঝকা শুরু করিনি। ওকে কান্না করতে দিয়েছি ওই সময়ে, ওকে ওর ফ্রাস্ট্রেশনটা ঝেড়ে ফেলার সময় দিয়েছি, কিন্তু এমন না যে আমি দূরে সরে গিয়েছি, অবশ্যই ওর কাছে কাছে ছিলাম।
হয়তো দেখা গিয়েছে যে ও চকলেট খেতে যাচ্ছে লাঞ্চ করার আগে বা ডিনার করার আগে, তখন তো অবশ্যই বলেছি যে আগে লাঞ্চ করো বা আগে ডিনার করো, দেন ইউ ক্যান হ্যাভ দ্য ক্যান্ডি। বাট বাচ্চা মানুষ সবসময় তো আর সেটা মানতে চায় না। তো তখন যখন মেলটাউন হয়েছে, তখন যখন কান্নাকাটি শুরু করেছে, তখন এমন না যে বকাঝকা করেছি বা মার দিয়েছি অথবা বুঝাতে চেয়েছি যে ভাত না খেয়ে ক্যান্ডি খেলে তো পরে আর তোমার ভাত খেতে ইচ্ছে করবে না। তখনই বুঝাতে গেলে আসলে ওরা তখনই বুঝতে পারবে না। সো ওকে কান্না করতে দিয়েছি এবং এমন না যে দূরে সরে গিয়েছি, ওর কাছে কাছে ছিলাম, ওকে হাগ করার ট্রাই করেছি। ওর চোখের দিকে তাকিয়ে বলেছি যে বাবা, আমি বুঝতে পারছি যে তোমার অনেক ক্যান্ডিটা খেতে ইচ্ছে করছে, অবশ্যই তুমি ক্যান্ডি খাবে, কিন্তু এখনই না, লাঞ্চ করার পরে। সো বাচ্চাকে বুঝতে দিতে হবে যে ফ্রাস্ট্রেশন লাগাটা বা কান্না করাটা এগুলো একটা ইমোশন, যেরকম ওরা হ্যাপি হয়, যেরকম ওরা এক্সাইটেড থাকে সবসময়। সো কান্না করতেও সময় দিতে হবে ওদেরকে, ওদের ইমোশনটা নিজে থেকে সামলানোর সময় দিতে হবে। বাট আপনি অবশ্যই ওদের সাথে থাকবেন, ওকে হাগ করবেন, ইমোশনালি ওকে সাপোর্ট করবেন। সো মেলডাউনটা তখন হলেও এত বেশি বেড়ে যাবে না, যেটা কিনা হবে যদি আপনি ওকে তখন বকাঝকা শুরু করেন অথবা তখন বোঝাতে চেষ্টা করেন অথবা কাছে না এসে দূর থেকে যা কিছু বলতে থাকেন। ওরা কিন্তু তখন সেই মেন্টালি সাপোর্টটা পাবে না। সো এরকম যখন মেলডাউন হয়েছে, মাঝে মধ্যে ও দেখা গিয়েছে হয়তো আমার সাথে ওর কোনো একটা কথা মেলেনি, তখন ও আমার কাছ থেকে বাবার কাছে চলে যেতে চেয়েছে। তখন এমন না যে আমি ওকে আটকে রেখেছি, ওকে বাবার কাছে যেতে দিয়েছি, ও বাবার কাছে গিয়ে কান্নাকাটি করেছে একটু, কিন্তু বাবাও আমার কথার সাথেই সাপোর্ট রেখে কথা বলেছে, যেন আজান বুঝতে পারে যে কোনটা সঠিক এবং কোনটা রং। এইসব ক্ষেত্রে অবশ্যই দুটা প্যারেন্টসকে একই রকম মন্তব্য করতে হবে। এইসব ক্ষেত্রে যদি দেখা যায় যে মা চকলেট দিচ্ছে না, কিন্তু বাবার কাছে কান্না করতে করতে গেল, বাবা চকলেট দিয়ে দিল, এরকম যদি করতে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু এই মেলডাউনটা অনেক বেশি হবে আরও। তখনও দেখা যাবে প্রতিটা ক্ষেত্রেই একজনের কাছে একটা না পেলে আরেকজনের কাছে চলে আসবে। সো এই ব্যাপারটা করা যাবে না। যখন বাচ্চা কোনো কিছুতে মেলডাউন করছে, বাবা এবং মায়ের দুজনেরই কথা সেম থাকবে, দুজনেই মোরালি সাপোর্ট দিবে। বাচ্চা যার কাছে যেতে চাক, মার কাছে বা বাবার কাছে, দুজনেই সেম কথা বলবেন এবং দুজনেই মেন্টালি সাপোর্ট দিবেন। এমনও হতে পারে যে বাবা মার কাছে না গিয়ে দাদুর কাছে যাচ্ছে, নানুর কাছে যাচ্ছে, তারাও যদি সেম ভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করে তাহলে কিন্তু এই ট্যান্ট্রামগুলো আর বাড়তে পারে না। তখন বাচ্চা বুঝতে পারে যে এটা আসলেই ঠিক না, যে ক্যান্ডিটা ডিনারের আগে খাওয়াটা ঠিক হবে না, পরে খেতে হবে। সবাই যখন একই কথা বলবে তখন কিন্তু বাচ্চার মধ্যে কোনটা সঠিক এবং কোনটা রং সেই ব্যাপারে একটা ধারণা হয়ে যাবে। সো এরকম যদি আমরা পজিটিভলি ওকে মেন্টালি সাপোর্ট করতে থাকি, তখন কিন্তু এই মেলডাউনটা 5-10 মিনিটের বেশি থাকে না। আর যদি এইটা নিয়ে আমরা কচলাতে থাকি, যদি আমরা এটাকে বারবার বকাঝকা দিতে থাকি বা বারবার রাগ করে বসে থাকি বা এই ব্যাপারটা নিয়ে বারবার কথা বলতে থাকি, তখন কিন্তু ওর মধ্যে আরও বেশি গেঁথে যায় এবং ট্যান্ট্রামটা আসলে আস্তে আস্তে বাড়তেই থাকে। তখন দেখা যায় যে কান্না থেকে শুরু করে ফ্লোরে শুয়ে পড়ছে, চিৎকার চেঁচামেচি করছে, সব ভেঙে ফেলছে। অতদূর আমরা বাচ্চাকে যেতেই দিব না। তার আগেই বাচ্চাকে আদর করে, মেন্টালি সাপোর্ট করে এবং সবার কথা সেম রেখে এই ট্যান্ট্রামের ব্যাপারটা সামলিয়ে ফেললে কিন্তু ভবিষ্যতে খুব বেশি এই ট্যান্ট্রামের মধ্যে পড়তে হয় না। সো বাচ্চাকে বুঝিয়ে তার ইমোশনকে এক্সপ্রেস করতে দিয়ে, দেন সবাই একসাথে একই মতামত দিয়ে যদি আমরা এরকম পজিটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, তাহলে কিন্তু এই ট্যান্ট্রাম বিষয়টা আর খুব বেশি আগায় না। আবার আরেকটা জিনিস করতে পারেন, যেটা হচ্ছে একটা স্পেশাল বক্স আপনি বাচ্চার জন্য রেডি রাখতে পারেন। সেই স্পেশাল বক্সটাতে কি থাকবে, যেসব খেলনা আপনার বাচ্চার অনেক পছন্দ, সে ধরনের খেলনা থেকে কয়েকটা খেলনা আপনি একটা স্পেশাল বক্সে রেখে দিতে পারেন, যেটা আপনি সবসময় ওর হাতে দিবেন না। এই বক্সটা রাখবেন কিছু কিছু স্পেশাল সময়ের জন্য। যেমন একদিন আমি কাজ করছিলাম ল্যাপটপে এবং আজানের শরীরটা তেমন ভালো লাগছিল না। ও চাচ্ছিল যে ও আমার কোলে বসে আমার ল্যাপটপে কিছু একটা দেখবে, কিন্তু তখন আমার কাজটা অনেক জরুরি ছিল। আর যেহেতু আজানের শরীরটাও ভালো না, ওকে যে বুঝিয়ে বলবো বা অন্য কারো কাছে গিয়ে বসতে বলবো সেই অবস্থাটাও ছিল না। সো ওইসব সিচুয়েশনের জন্য এই ধরনের বক্স খুবই ভালো কাজ করে। তখন আমি আমার পাশে ওকে বসিয়ে রেখে ওই বক্সটা দিয়েছিলাম, যেহেতু অনেকদিন খেলেনি এবং ওর পছন্দের কিছু খেলনা আছে ওখানে। সো ওই সময় কিন্তু ও ওই বক্সটা নিয়ে ভালোই সময় পার করে দিয়েছিল, আমি আমার কাজটাও করতে পেরেছিলাম। সো এ ধরনের কিছু ট্যাকটিক্স যদি করা যায়, তাহলে কিন্তু আর বাচ্চাদের ট্যান্ট্রামের মুখোমুখি হওয়া তেমন একটা পড়ে না। দেন নেক্সট যে পয়েন্টটার ব্যাপারে আমি বলবো, সেটা হচ্ছে বাচ্চাদের সাথে অনেক 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 বেশি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে আমাদের। যেমন আমরা যখন রান্না করব, বাচ্চাদেরকে সাথে নিয়ে রান্না করতে পারি, ওদেরকে ছোট ছোট কাজ দিতে পারি। ওরা কিন্তু বিভিন্ন কাজে অনেক বেশি এক্সাইটেড থাকে যখন দেখে যে ওরা কিছু একটা মেক করতে পারছে। সো ছোট ছোট বাটার নাইফ দিয়ে ওদেরকে কাটিং করতে দিতে পারি বা কোনো কিছু মিক্স করতে দিতে পারি, যেগুলো সেফ হবে ওদের জন্য। সে ধরনের কিছু কাজ আমরা কিন্তু রান্নার সময় ওদেরকে দিতে পারি। আর এছাড়া আজানের সাথে কিন্তু আমাদের অনেক বেশি ইনডোর গেমসও খেলা হয়, যেহেতু
যেহেতু বাইরে গিয়ে খেলার অতটা সুযোগ নাই, আমরা যে এলাকাতে থাকি ওখানে আশেপাশে পার্ক নেই, তো ওকে প্লেগ্রাউন্ডে তো প্রায়ই নিয়ে যাওয়া হয়। আর এছাড়া বাসায়ও কিন্তু আমি বলেন আমার হাজব্যান্ড বলেন দুজনেই ওর সাথে অনেক খেলি। ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা, হাইড অ্যান্ড সিক খেলা, প্রিটেন্ড প্লে, এ ধরনের অনেক কিছু খেলা হয় ওর সাথে। আর এছাড়া বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে স্টাডি করা, এ ধরনের যখন আমরা বাচ্চাদের সাথে অনেক বেশি কোয়ালিটি টাইম স্পেন্ড করব, তখন কিন্তু ওদের সাথে আমাদের অ্যাটাচমেন্টটা অনেক 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 বেশি বেড়ে যাবে। ওরা যখন চাইবে যে ওদেরকে একটু সময় দিতে, আমরা চেষ্টা করব যতটা পারি ওদেরকে সময় দিতে। বা যদি না পারি, যদি খুব বেশি কাজ থাকে, তাহলে ওর কাছে গিয়ে ওর চোখে চোখ রেখে বুঝিয়ে বলি যে বাবা আমার এখন এই কাজটা আছে, আমি কাজটা শেষ হলে পরে তোমার সাথে খেলবো। আর যদি মোটামুটি ফ্রি থাকি তাহলে 3-4 টাইমস হলেও খেলা ট্রাই করি। যেমন আজান যখন কোনো কিছু আবদার করে যে মাম্মা চলো আমার সাথে ব্যাডমিন্টন খেলবে, কোনো একটা অসময়ে যেটা হয়েছিল কিছুদিন আগেই, যে আমাদের যখন ঘুমানোর সময় সব কিছু গুছিয়ে আজানকে বলছি চলো মাম্মা ইটস টাইম টু বেড, তখনও বলছে মামা আমার সাথে একটু ব্যাডমিন্টন খেলো। তো আমি বলেছি যে বাবা এখন তো ঘুমানোর সময়, এখন তো খেলার সময় না। তখনও সে প্লিজ 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 বলছে। সো আমি একেবারেই না করতে পারিনি, ওকে বলেছি যে ঠিক আছে আমি 5 টাইমস তোমার সাথে ব্যাডমিন্টন খেলবো, এবং গুনে গুনে ঠিক 5 টাইমসে ওর সাথে ব্যাডমিন্টন খেলেছি। এবং খেলার সময় বলতে থেকেছে যে বাবা আমরা কিন্তু 5 টাইমসই খেলবো। সো 5 টাইমস খেলার পরে কিন্তু ও আর কোনো বাড়াবাড়ি করেনি, ও আমার সাথে বেড়ে চলে এসেছে। সো এরকম বাচ্চাদের আবদার যদি পারা যায় অল্প কিছু হলেও শুনলে, যেটা হবে যে ও বুঝতে পারবে যে ওকে মামা বাবা অ্যাটেনশন দিচ্ছে, ওদের অ্যাটাচমেন্টটা আরও বেশি বেড়ে যাবে। সো এই 5 বারই কিন্তু আমি খেলেছি, একবারও বেশি না একবারও কম না। এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে বাচ্চাকে যেটা আমরা প্রমিস করব সেটা অবশ্যই মেনটেন করার ট্রাই করব। এই ব্যাপারটা থেকে আমার নেক্সট পয়েন্টটা চলে আসে, যেটা হচ্ছে আমরা বাচ্চাকে যেটা দিতে পারবো অবশ্যই সেটাই প্রমিস করব। কোনো মিথ্যা প্রমিস আমরা করব না বাচ্চার সাথে। যেমন অনেকে আমি দেখেছি যে খাওয়ানোর সময় হয়তো বলছে যে মামা এটা খাও, আমি বাড়ি নিয়ে যাব, এটা করো, আমি খেলনা কিনে দেবো, এটা না করলে কিন্তু আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব না। এই ধরনের কোনো কথা আসলে বলাটা একেবারেই উচিত না। খাওয়ার সময় ও যতটা খেতে পারবে ততটাই খাবে, এটা নিয়ে বাড়াবাড়ি করার আসলে কিছু নেই। বাচ্চার যতটা চাহিদা বাচ্চা ততটাই খেয়ে নেয়। আর যারা বলেন যে বাচ্চা খেতে চায় না, বাচ্চা খেতে চায় না, মেইন মিল খাওয়ার আগে হয়তো কোনো স্ন্যাক্স খেয়ে ফেলেছে যার জন্য ওর টামি ফুল ছিল, অথবা ওর হয়তো ওরকম ক্ষুধাই পায়নি এজন্য খেতে চাচ্ছে না। সো খাওয়ার জন্য বাইরে নিয়ে যাব, খেলনা দিব, এ ধরনের করে আমরা মিথ্যা কোনো আশ্বাস দিব না। সো আজানকে আমি কখনোই মিথ্যা কোনো প্রমিস করিনি। যেটা করতে পারবো না সেটা ওকে বুঝিয়ে বলেছি, ওর কাছে গিয়ে ওর হাত ধরে ওকে টাচ করে বুঝিয়ে বলেছি যে এটা আমি এখন করতে পারছি না বাবা, বা কখনো মিথ্যা আশ্বাস দিয়ে অন্য একটা কিছু করিনি। সো ও আমাকে কখনো ভুল বোঝেনি। একটা ট্রাস্ট আমাদের মধ্যে বিল্ড আপ হয়েছে, একটা আস্থার জায়গা আমি তৈরি করতে পেরেছি আজানের জন্য। কোনো রকমের ট্রিক আমি কখনো ওর সাথে করিনি, যার জন্য আজানের সাথে কিন্তু আমার অ্যাটাচমেন্টটা অনেক বেশি শক্ত হয়েছে। আর আমি আপনাকেও রেকমেন্ড করব অবশ্যই বাচ্চাকে যেটা করতে পারবেন না সেটা বলবেন না, বা যেটা করবেন না সেটা নিয়ে কখনো আশ্বাস দিবেন না। তখন কিন্তু বাচ্চা আপনার প্রতি আস্থা অনেক কমে যাবে, আপনাকে বিশ্বাস করাটা কমে যাবে। এর পরের যে স্টেপটা বলবো সেটা হচ্ছে আউটসাইড যতটা বেশি সম্ভব আজানকে আমি বলেন আমার হাজবেন্ড বলেন সবসময় প্রতিদিনই প্রায় বাসার বাইরে নিয়ে গিয়েছি, যার কারণে ও কিন্তু বয়সের তুলনায় মাশাআল্লাহ অনেক বেশি কথা বলে, সবকিছু গুছিয়ে বলতে পারে। এছাড়া ও অনেক সোশ্যালও হয়েছে, সবার সাথে মিশতে পারে, যাকে দেখে তাকেই গ্রিটিংস করে। সোশ্যাল গ্যাদারিং এর মধ্যে মামার কোলে এসে বসে থাকে না, সব বাচ্চাদের সাথেই যেচে পড়ে খেলতে যায়। সো ছোটবেলা থেকেই বাইরে হাঁটতে গিয়েছি, যতটা সম্ভব পার্কে গিয়েছি, যতটা সম্ভব প্লেগ্রাউন্ডে বাচ্চাদের সাথে খেলতে নিয়েছি। সো আগে দেখা যেত ছোটবেলায় ও যে কোনো সাউন্ডে বাইরে নিয়ে গেলে হয়তো গাড়ির হর্নেই অনেক ভয় পেয়ে যেত, কোলের মধ্যে উঠে বসতো, কিন্তু এখন কিন্তু ওর এগুলো পুরোপুরি নর্মাল হয়ে গিয়েছে। বা অনেক মানুষ দেখলেও আগে কিছুটা চুপচাপ থাকতো, এখন একেবারেই সে নর্মাল থাকে, বাচ্চাদের সাথে অনেক খেলে, অনেক মিশতে পারে। সো বাচ্চাদের সোশ্যালাইজেশনের জন্য বাইরে যাওয়াটা খুবই জরুরি। দেন নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে বই যত বেশি সম্ভব একেবারে জন্মের পর থেকে বই পড়া উচিত বাচ্চাদের সাথে। আমি যেটা করেছি আজানের সাথে, আজানকে অনেক মজা করে করে পড়িয়েছি, ওর সামনে ও যখন খেলা করছে আমি নিজে বই খুলে পড়েছি। এখন ও নিজে থেকেই ঘুমের আগে বই পড়তে চায়, ওর কিন্তু বইয়ের প্রতি খুব বেশি আগ্রহ তৈরি হয়েছে। ও নতুন কোনো বই দেখলে সেটা পড়ার জন্য খুব আগ্রহ দেখায়, আমাকে বলে, আমার হাজব্যান্ডকে বলে পড়িয়ে দিতে, বা নিজে নিজেও দেখা যায় যে পাতা উল্টে পাল্টে পড়ছে, পড়ার ট্রাই করছে, ছবি দেখে শব্দগুলো বলছে। আর এছাড়া নিজে থেকেই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট প্লেয়ারও একটা অভ্যাস গড়ে উঠেছে আস্তে আস্তে। দেন নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে বাচ্চার সাথে যখন কথা বলবো আমরা সবসময় চেষ্টা করব রেসপেক্ট দিয়ে কথা বলার, ওর চোখের দিকে তাকিয়ে কথা বলার, অ্যাজ ইফ আমরা কোনো অ্যাডাল্টের সাথে কথা বলছি। তার কথার জবাব খুবই অনেস্টলি দেওয়ার চেষ্টা করব, কোনো রকম দায়সারাভাবে না দিয়ে চোখের দিকে তাকিয়ে প্রপার রেসপেক্ট দিয়ে কথা বলবো। আপনি যখন কোনো কিছু ডিরেকশন দিতে চান বাচ্চাকে,
যে এখানে যাও বা এটা করো, তখন দূর থেকে যখন আপনি ডিরেকশনটা দিবে তখন যতটা বাচ্চা সেটা নিবে তার থেকে কিন্তু অনেক বেশি নিবে যখন আপনি ওর কাছে গিয়ে ওর চোখের দিকে তাকিয়ে ওকে টাচ করে ডিরেকশনটা দেন। সো ওকে যখন আপনি রেসপেক্ট দিয়ে কথা বলবেন, ওর কথা যখন আপনি খুব মনোযোগ দিয়ে শুনবেন, ওর কথার অ্যান্সার যখন আপনি অনেস্টলি দিবেন, তখন কিন্তু ওরও আপনার প্রতি একটা রেসপেক্ট চলে আসবে। আমি যতটা সম্ভব ওর কথা শুনেছি, ও যেটা করতে চেয়েছে সেটা করতে দিয়েছি, সেটা যদি সেফ হয়। যার জন্য আমি যখন ওকে সিরিয়াসলি কোনো কিছু মানা করেছি, ও কিন্তু শুনেছে, ও বুঝতে পেরেছে যে এটা আসলেই করা উচিত হবে না। আর আপনি যদি প্রতিটা ক্ষেত্রেই বাচ্চাকে বকতে থাকেন যে এই এটা করছো কেন, ওটা করছো কেন, এটা করা যাবে না, সোফা এলোমেলো করছো কেন, এরকম যখন বারবার ওকে কোনো কিছু নিষেধ করতে থাকেন, তখন আপনি যখন দরকারি কোনো নিষেধ করতে যাবেন তখন কিন্তু ও আর শুনবে না, কারণ আপনি সবসময় ওকে মানা করছেন। সো ওদেরকে রেসপেক্ট দিয়ে ওদের সাথে অনেস্টলি কথা বলবো এবং ওদের কথা যতটা সম্ভব শোনার চেষ্টা করবো, তাহলে কিন্তু ওরাও আপনাকে রেসপেক্ট দিবে এবং আপনার কথাও শুনতে চাইবে। যেমন এই কিছুদিন আগের কথা, আজান অল্প কিছু নাস্তা করেছিল, দেন ওকে পানি খেতে বলেছিলাম। ও তখন খেলা করছিল, নাস্তা খেয়ে খেলা করছিল। সো আমি ওর গোসলের জন্য পানি রেডি করছিলাম। সো ওকে 2 বার বলেছি যে বাবা পানিটা খেয়ে নাও, তুমি নাস্তা করেছো। কিন্তু তখন ও মানা করছিল যে পানি খাবে না, ও খেলা করছিল। সো আমি 2 বারের বেশি আর বলিনি, আমি ওর টাওয়াল নিয়ে গোসলে চলে গিয়েছি। তখন ও কিন্তু নিজেই পানিটা খেয়ে আমার কাছে চলে এসেছে আর বলেছেও যে মামা আমি পানি খেয়েছি। দেন ও গোসলে এসেছে। সো এটাই বলছিলাম যে যখন আপনি ওর কথা শুনবেন, ও কিন্তু আপনার কথা শুনবে। এতে গেল টডলারের প্যারেন্টিং। কিন্তু আপনি যদি ওভারঅল প্যারেন্টিং সম্পর্কে আরও বেশি জানতে চান, তাহলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। একদম নিউবর্ন থেকে আমাদের প্যারেন্টস হিসেবে কী করা উচিত সে সম্পর্কে বিস্তারিতভাবে এখানে বলেছি। আশা করি আপনাদের উপকারে আসবে। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।